সুশোভন পাঠশালাতে সবাইকে স্বাগত। আজ আমরা 4 নম্বর অধ্যায় অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতির দূরত্ব নির্ণয়ের চ্যাপ্টারটা করব। এর আগে আমরা সূচকের নিয়মাবলী চ্যাপ্টারটা করেছি। তোমরা যদি সেই ভিডিও দেখতে চাও তাহলে ডেসক্রিপশানে তার লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখতে পারো। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। চলো এবারে আমাদের অঙ্ক শুরু করা যাক। ধরো আমরা এখানে যে কোনো একটা বিন্দু আঁকলাম। তো তুমি কি এই বিন্দুটা কোথায় আছে বলতে পারবে? তুমি বলতে পারো খাতার একটুখানি বাঁ দিক করে আছে, কিংবা বলতে পারো নিচের দিক থেকে একটু ওপর দিকে আছে। তো এইভাবে কিন্তু একটা বিন্দুকে পয়েন্ট করা যাবে না, কারণ আমি যদি এই বিন্দুটাকে আরেকটু এদিকে সরিয়ে দিই তা তুমি কি বলবে যে বিন্দুটা একটু সরে গেছে? কিন্তু বিন্দুটা কিন্তু তো খাতাতে ওই জায়গাতেই রেখেছি, আমি পাতাটা সরিয়ে দিয়েছি, তো বিন্দুটা কিন্তু একই জায়গাতেই রয়েছে। তো তার মানে এই বিন্দুটাকে যদি আমরা একটু নির্দিষ্ট এক জায়গায় আছে সেটা বোঝাতে চাই, তাহলে আমাকে কারোর সাপেক্ষে বার করতে হবে যে কারোর সাপেক্ষে ওই বিন্দুটা একটা নির্দিষ্ট জায়গায় আছে। তো কারোর সাপেক্ষে যদি আমাদের বের করতে হয় তার জন্য আমাদের দুটো লম্বভাবে সরলরেখা অঙ্কন করতে হবে। চলো আমরা দুটো লম্বভাবে সরলরেখা অঙ্কন করে নিই। দেখো আমরা দুটো সরলরেখা আমরা অঙ্কন করেছি। একটা সরলরেখা অনুভূমিকভাবে এঁকেছি আর একটা সরলরেখা আমরা উল্লম্বভাবে এঁকেছি। যে সরলরেখাটা এই রকম অনুভূমিকভাবে থাকে বা হরিজন্টালভাবে থাকে সেটাকে বলা হয় এক্স অক্ষ। তাহলে এটা কি? এটা হলো এক্স অক্ষ, বুঝে গেল? আর এইদিকে আমরা তীরচিহ্ন দিয়ে এক্স লিখি। এগুলো তোমরা আগেই করেছো, আমি জাস্ট একবার রিপিট করছি যাতে এই চ্যাপ্টারটা বুঝতে তোমাদের সুবিধা হয়। আর যেটা ভার্টিক্যালি থাকে অর্থাৎ উল্লম্বভাবে থাকে সেটাকে বলা হয় ওয়াই অক্ষ। তো এটা হলো ওয়াই অক্ষ। ওকে, তো এটা তীরচিহ্ন দিয়ে এখানটা করে আমরা ওয়াই লিখি, ক্যাপিটাল লিখতে হয় এক্স আর ওয়াইটা। এবারে যদি কোনো কারণে আমরা এই লাইনটাকে বাড়িয়ে দিই এবং এই লাইনটাকে বাড়িয়ে দিই, চলো আগে বাড়িয়ে দিই। দেখো আমরা দুদিকে দুটো লাইন বাড়িয়ে দিয়েছি, খাতাটা একটু ওপর দিকে তুলে নিই। তো আমরা নিচের দিকে যেটা দেখতে পাচ্ছি এইটাকে তখন আমরা নাম দেব ওয়াই ড্যাশ, আর এদিকে যেটা বাড়িয়েছি এদিকে নাম দেবো এক্স ড্যাশ। ওকে, এবারে আমরা দেখো 4টে ঘর পাচ্ছি। এই একটা ঘর, এদিকের একটা ঘর, এদিকের একটা ঘর, এদিকের একটা ঘর। এই ঘরটাকে বলা হয় প্রথম পাত। কি বলা হয়? প্রথম পাত। এইটাকে বলা হয় দ্বিতীয় পাত। দ্বিতীয় পাত। এটাকে বলা হয় তৃতীয় পাত। আর এইটাকে বলা হয় চতুর্থ পাত। আর এই দুটো যে লাইন রয়েছে অর্থাৎ এই যে এক্স অক্ষ, এটাকে এক্স অক্ষ বলেছি, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এই দুজন যেখানে জয়েন করে, দেখো এই জায়গাতে দুজনে জয়েন করেছে, এইটাকে বলা হয় মূল বিন্দু। মূল বিন্দু। এইবার দেখো এই লাইনের সাপেক্ষে এই যে বিন্দুটা আমরা এঁকেছিলাম এই বিন্দুটা সবসময় এই জায়গাতেই থাকবে। তুমি যদি খাতাটার পাতাটা এদিকেও সরিয়ে দাও, দেখো বিন্দুটা এই লাইনের সাপেক্ষে আর এই লাইনের সাপেক্ষে একই জায়গায় আছে। তাহলে এইবারে কিন্তু আমরা সবাই আর কি বলতে পারবো এই বিন্দুটা কোথায় অবস্থান করছে। তো এই বিন্দু অবস্থান কি করে বের করে সেটা যদি আমরা গ্রাফ পেপারে করি তো সেখান থেকে তো ভালোভাবেই বোঝা যায়, কিন্তু এই চ্যাপ্টারটা করার জন্য গ্রাফ পেপার লাগবে না। এটা আমাদের ছবিও আঁকতে হবে না, শুধু বোঝাবার জন্য আমি জাস্ট এই ছবিটা এঁকেছি। তো তোমরা শুধু দেখে নাও যে বিন্দুটা কীভাবে আমরা বলবো যে কোথায় আছে। দেখো এই বিন্দুটা যদি আমরা একটা লাইন টানি লম্বভাবে, তো মোটামুটি এই জায়গাটা করে ধরো কাটছে। তো এইবারে এই যে মূল বিন্দু এখান থেকে ধরো আমরা হাঁটবো। তো প্রথমে 1 ঘর গেলাম, 2 ঘর গেলাম, 3 ঘর গেলাম, 4 ঘর গেলাম, 5 ঘর গেলাম, 6 ঘর গেলাম, 7 ঘর গেলাম। তাহলে আমরা নিচে বরাবর ক ঘর গেলাম? 7 ঘর। তাহলে এখানে 7 দেখালাম, যে এত অবধি মানে 7। এবারে আমরা উপরে উঠবো, ক ঘর উঠবো সেটা আমরা গুনবো। এখানে 1 গেলাম, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ধরো 10 ঘর গেলাম, তাহলে এই ওপরের এই ওটাটা কত ঘর? 10 ঘর। তো তাহলে আমরা প্রথমে এক্স বরাবর কতটা গেলাম? 7। তাহলে এই বিন্দুটা প্রথমে কত হবে? 7। তারপর কমা দিয়ে কতটা উঠলাম আমরা? 10। তাহলে এখানে লিখব 10। তার মানে এই বিন্দুটা স্থানাঙ্ক, মানে বিন্দুটার যে অবস্থান তাকে স্থানাঙ্ক বলা হয়। এই বিন্দুটার স্থানাঙ্ক কত? বিন্দুটার স্থানাঙ্ক হয়ে গেল 7,10। ঠিক আছে, তো 7,10 হলো এই বিন্দুটার স্থানাঙ্ক। তো একই রকমভাবে ধরো এইখানে একটা বিন্দু দিয়েছে,
এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? তো যদি এই বিন্দুটার স্থানাঙ্ক বের করতে চাই তাহলে আমাদের এই দিকে যেতে হবে। তো মূল বিন্দু থেকে ধরো এদিকে যাচ্ছে, তো 1 2 3 4 5, ধরো এই বরাবর গেল মানে হচ্ছে 5 গিয়েছে। আর এই বরাবর উঠছে মানে কতটা, মোটামুটি গুণি 1 2 3 4, মোটামুটি 4 উঠেছে ধরো। তো তাহলে আমাদের যেহেতু এটা দেখো মূলবিন্দুর যদি আমরা ডান দিকে যাই তাহলে এই 7টা প্লাসে নেব, আর যদি মূলবিন্দুর বাঁ দিকে যাই, এটা তো মূলবিন্দুর বাঁ দিকে গেছে, তাহলে এই দিকটা আমরা মাইনাস নেব। তার মানে প্রথমে যে 5টা গেছে তাহলে আমরা এইখানে লিখব -5, আর ওপর দিকে ওটা মানে প্লাস, নিচের দিকে নামা মানে হচ্ছে মাইনাস, এটা হিসেবে কাউন্ট করা হয়। তাহলে ওপর দিকে কতটা উঠেছে ধরলাম 1 2 3 4, তাহলে এখানে লিখব 5 -5, -4, তাহলে এই বিন্দুটা হয়ে গেল -5, 4। বুঝতে পারছো? তার মানে আমাদের বোঝা গেল যে প্রথম পাদের ক্ষেত্রে দেখো দুটোই পজিটিভ হয়, 7টাও দেখো প্লাস 10টাও প্লাস, কিন্তু দ্বিতীয় পাদের ক্ষেত্রে প্রথমটা মানে এই যে পার্টটা এটা মাইনাস হয়, কিন্তু দ্বিতীয় পার্টটা কী হয়, প্লাসই হয়। তা তৃতীয় পাদের ক্ষেত্রে কী হবে, নিজে নিজে যদি ভাবো, ধরো আমরা এই তৃতীয় পাদের এই লেখাটা আগে এখান থেকে মুছে দিই। ধরো এই তৃতীয় পাদে আমরা এই জায়গাটা করে একটা বিন্দু নিয়েছি, তো এই বিন্দুটার স্থানাঙ্ক বের করতে হবে। তো প্রথমে দেখো তাহলে আমাদের তো মূল বিন্দু থেকে প্রথমে বাঁদিকেই যেতে হচ্ছে, তাহলে ক ঘর গেছে, ধরো 1 ঘর 2 ঘর 3 ঘর, আবার এই বরাবর আমরা এবার নিচের দিকে নামবো। তো ক ঘর নেবেছি, 1 2 3 4 5 6, ধরো 6 ঘর আমরা নেবেছি। তাহলে গেলাম ক ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে এদিকে যাওয়া মানে কি, এটা হবে -3, আর নামলাম কতটা, 1 2 3 4 5 6, তাহলে এখানে হবে -6, নিচের দিকে নামা মানে কি বললাম মাইনাস, তাই জন্য এর ক্ষেত্রে হবে দুটোই মাইনাস। ওকে, আর চতুর্থ পাদে থাকলে কেমন হবে, চতুর্থ পাদের একটা উদাহরণ দিই। ধরো আমরা চতুর্থ পাদে এই জায়গাটা করে একটা বিন্দু আছে, তাহলে এর ক্ষেত্রে কত হবে, প্রথমে এই বরাবর যাবো, তাহলে 1 2 3 4 5, দেখো মোটামুটি 5 ঘর গেছি, আর নামবো কতটা, 1 2 3 4 5, ধরো আমরা 5 অবধি নেমেছি। তাহলে এটা কত হবে, গেলাম প্রথমে ডান দিকেই, তো ডান দিকে গেলে প্রথমটা কী হয়, প্লাসই হয়। তো ক ঘর গেছিলাম, 1 2 3 4 5, তাহলে 5 হলো, আর নামলামও দেখো কত, 1 2 3 4 5, কিন্তু নামা মানে কি মাইনাস হয় বলেছি, তাহলে এখানে হবে -5। তাহলে এইভাবে আমাদের প্রত্যেকটা পাদের বিন্দুগুলো হয়। এই চ্যাপ্টারের সঙ্গে কিন্তু এইরকম বিন্দু বসানোর কোনো সম্পর্ক নেই, কিন্তু আমরা একটুখানি জাস্ট রিভাইজ দিয়ে দিলাম যে কীভাবে এই বিন্দুগুলো আর কি আসছে, প্লাস মাইনাসের ব্যাপারগুলো। তার মানে আরেকবার যদি রিপিট করি, প্রথম পাদের ক্ষেত্রে দেখো দুটোই পজিটিভ হয়, দ্বিতীয় পাদের ক্ষেত্রে কী হয়, প্রথমটা মাইনাস দ্বিতীয়টা প্লাস, তৃতীয় পাদের ক্ষেত্রে দুটোই মাইনাস, আর চতুর্থ পাদের ক্ষেত্রে প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস। আশা করি বুঝতে পেরেছো। আর একটা জিনিস বলে দিই, ধরো একটা বিন্দু লিখছি 2, 3, এই 2, 3 লিখেছি, এই 2টাকে কী বলা হবে, 2টাকে বলা হবে ভুজ, 2টাকে কী বলা হবে, ভুজ। আর এই 3টাকে কী বলা হবে, 3টাকে বলা হবে কোটি। এটা জাস্ট মনে রাখবে, এই কোনো বিন্দু স্থানাঙ্ক যদি দেয় তাহলে এই যে 2 3 বিন্দু সবসময় ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়, সামনে একটা পার্ট থাকে যেটাকে বলা হয় ভুজ, তারপর কমা দিয়ে দ্বিতীয় পার্টটাকে লিখতে হয়, দ্বিতীয় পার্টটার নাম হচ্ছে কোটি, সেটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হয়। এইভাবে বিন্দু স্থানাঙ্ক লিখতে হয়। এই হলো স্থানাঙ্ক জ্যামিতির নর্মাল বিন্দু বসানোর ব্যাপার। আর এই পুরো তলটাকে বলা হয় কার্তেসীয় তল, এটা নিয়ে তোমরা পরে পড়বে। এমনি জেনে রাখো যে এই বিন্দুগুলো যে তলে আর কি বসানো হয় তাকে বলা হয় কার্তেসীয় তল। এবার আমাদের এই পিথাগোরাসের উপপাদ্য বলে একটা ব্যাপার রয়েছে, সেটা আমাদের একটু জানতে হবে, কারণ এই অঙ্কটা বোঝাতে গেলে আমাদের এই পিথাগোরাসের উপপাদ্যটা একবার লাগবে। তো সেটা বোঝার জন্য আমাদের প্রথমে জানতে হবে সমকোণী ত্রিভুজ কাকে বলে। তো সমকোণী ত্রিভুজ কাকে বলে যদি তোমাদের জিজ্ঞাসা করা হয়, তোমরা অনেকেই হয়তো বলবে যার 3টে কোণ সমান তাকেই সমকোণী ত্রিভুজ বলে, কিন্তু এটা ভুল। কারণ হচ্ছে সমকোণী ত্রিভুজের সঙ্গে সমবাহু ত্রিভুজের মিল নেই, কারণ সমবাহুতে সমান বাহু মানেই সমবাহু, কিন্তু সমকোণী ত্রিভুজে সমান কোণ মানেই সমকোণী কিন্তু নয়, কারণ সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি যে বিশিষ্ট যে কোণ তাকেই বলা হয় সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এই ভুলটা কিন্তু আর করবে না। সমকোণী মানে যার একটা কোণ 90 ডিগ্রি। আমি আঁকি, দেখো এটা হলো একটা সমকোণী ত্রিভুজ, যেখানে যদি নাম দিই আমরা, ধরো এটা এ লিখলাম, এটা বি লিখলাম, এটা সি। আর কোন জায়গাটা সমকোণ, এই জায়গাটা
না না, এই জায়গাটা না, সমকোণ মানে 90 ডিগ্রি, তার মানে এইটা হলো সমকোণ, এটা হলো 90 ডিগ্রি। এবারে এই সমকোণী ত্রিভুজের যে বড় সবচেয়ে বাহুটা, তোমরা জানো, অনেকেই 6-এ পড়েছো, যে সমকোণী ত্রিভুজের সবচেয়ে যে বড় বাহু, এখানে কোনটা সবচেয়ে বড় বাহু? এই বাহুটা। তো এই বড় বাহুটাকে বলা হয় অতিভুজ। অতিভুজ, ঠিক আছে। আর এই যে নিচে যেটা রয়েছে সেটাকে বলা হয় ভূমি, এটা হচ্ছে ভূমি। আর যেটা এরকম দাঁড়িয়ে রয়েছে তাকে বলা হয় লম্ব বলতে পারো বা উচ্চতাও বলতে পারো। তো আমরা লম্ব বলছি, দুটোই বলা যায়, লম্বও বলা যায় উচ্চতাও বলা যায়, তো এটা লম্ব। এবারে পিথাগোরাসের উপপাদ্য কী বলছে? এই পিথাগোরাসের উপপাদ্য তোমরা ক্লাস 10-এ পড়বে। এই ক্লাস 10-এ এটার উপপাদ্যটার প্রমাণও রয়েছে, সেটা উপপাদ্য হিসেবে পরীক্ষায় তোমাদের আসে। তো এখন শুধু উপপাদ্যর হেডিংটা তোমরা বুঝে নাও। উপপাদ্যে বলতে চাইছি যে যদি এই ত্রিভুজটা, এবিসি ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ হয়, মানে 90 ডিগ্রি হয়, তো তাহলে আমরা বলতে পারবো অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে। তার মানে এই বাহুটার স্কোয়ার সমান এইটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। তার মানে আমরা যদি এমনি এবি দিয়ে লিখি তাহলে এটা হলো এসি, তাহলে এসি স্কোয়ার সমান আমরা বলতে পারি লম্ব মানে এবি স্কোয়ার, আর ভূমি মানে হচ্ছে বিসি স্কোয়ার। তো আমরা এইটা বলতে পারি, বুঝা গেছে? এটাই হলো আমাদের পিথাগোরাসের উপপাদ্য। এটা আমাদের কাজে লাগবে, তো যখন কাজে লাগবে আবার বলবো। এইবারে আমাদের এই চ্যাপ্টারের মূল যে জিনিসটা রয়েছে আলোচ্য, সেটা নিয়ে আলোচনা করা যাক। ধরো এই চ্যাপ্টারের অনুযায়ী, ধরো এখানে একটা আমরা বিন্দু নিলাম, সেই বিন্দুটা হচ্ছে ধরো এই জায়গাটা নিচ্ছে। এই বিন্দু স্থানাঙ্ক কত? এই বিন্দু স্থানাঙ্ক যদি আমরা গুনি, ধরো 1 2 3 4 5 6 7, ঠিক আছে। তার মানে বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 7। আচ্ছা 7 না, ধরে এর পরেরটাকে ধরি, এইটা ধরি। এই বিন্দু স্থানাঙ্কটা হচ্ছে 8 0, বুঝে গেছে? আমরা এই ঘর অনুযায়ী যদি যাই তাহলে এই বিন্দুটা নিয়েছে, ঠিক আছে, 8 0, 1 2 3 4 5 6 7 8, 8 0। তার মানে আমরা কি বলতে পারি, এই মূল বিন্দু থেকে এই দূরত্বটা কতটা? এই দূরত্বটা 8 একক। তাহলে মূল বিন্দু থেকে এই দূরত্ব হচ্ছে 8 একক। একই রকমভাবে ধরো আমরা এইখানে একটা বিন্দু নিচ্ছি, আমরা গুণে করি 1 2 3 4 5 6, এই বিন্দুটা নিচ্ছি, এই 6টা। তো তাহলে এর দূরত্বটা কত হয়ে গেল? 6 একক। আর এইখানে বিন্দুটা কেমন করে লিখবো আমরা? 0 দেখো 0 6। আচ্ছা এইটা কেন এমভাবে লেখা হচ্ছে একটু বলি। দেখো প্রথমে কতটা যাচ্ছে, আমাদের সবসময় প্রথমে কতটা যায় সেটা আগে লিখতে হয়। তো প্রথমে যাচ্ছে 8 ঘর, তাই এখানে 8 লিখেছি। আর ওপরে উঠছে না নিচে নামছে, তো ওপরেও উঠছে না নিচেও নামছে না, একদম দাগের উপরেই রয়েছে, তাই জন্য এখানে হবে 0 8 0। একই রকমভাবে এইটা প্রথমে দেখো ডান দিকে যাচ্ছে না বাঁ দিকে যাচ্ছে, তো ডান দিকেও যাচ্ছে না বাঁ দিকেও যাচ্ছে না, তাই জন্য প্রথমে 0 হচ্ছে। এবারে ওপরে উঠছে বলে 6 প্লাস 6, নিচে নামলে -6 হতো। আশা করি বুঝতে পেরেছ। এইবারে এই যে দুটো বিন্দু হলো, এই দুটো বিন্দু যদি আমরা যোগ করে দিই, যে সরলরেখাটা পেলাম, এই যে সরলরেখাটা, এই সরলরেখাটার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো এই দৈর্ঘ্য কত হবে? তো এই যে দৈর্ঘ্যটা বের করব, এটা কোন ত্রিভুজের মতো দেখতে হয়েছে? এই একটু আগে বোঝালাম, সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের কেন? কারণ এই জায়গাটা কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। তো এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে অতিভুজ কোনটা? এটা। আর আমাদের তার মানে অতিভুজের দৈর্ঘ্যটাই বার করতে দিয়েছে। আমরা যদি নাম লিখি, এটা ধরো ও, এটা ধরো এ, এটা ধরো বি, তাহলে আমরা যদি নাম লিখে অঙ্কটা করি, আমরা ফর্মুলা কি শিখলাম একটু আগে? অতিভুজের স্কোয়ার, তার মানে এবি স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখি এবি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, লম্ব মানে কোনটা? এও, তাহলে এও স্কোয়ার। ভূমি মানে কোনটা? এটা, ওবি স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার সমান এও, এর মান কত? দেখো এর মান ওর মান কত? 6, এখানে 6 লিখে রেখেছি, তাহলে 6 স্কোয়ার। ওবি মান হচ্ছে এখান থেকে এখানে অবধি 8 একক, তাহলে এটা 8 স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার সমান হয়ে গেল 6 স্কোয়ার মানে হচ্ছে 36, 8 স্কোয়ার মানে হচ্ছে 28 64। তাহলে এবি স্কোয়ার সমান হয়ে গেল, এটা যোগ করলে হচ্ছে, যোগ করো 100। তাহলে এবি স্কোয়ারটা 100, তাহলে এবিটা কত হবে? এবি সমান হবে √100। আচ্ছা রুট করলে এখানে প্লাস মাইনাস আসে, কিন্তু যেহেতু এগুলো দৈর্ঘ্য কোনো দিন ঋণাত্মক হতে পারে না, তাই জন্য এখানে কী হবে? সবসময় প্লাসই হবে, তাই জন্য এখানে প্লাস মাইনাসটা আমরা দিলাম না। 100 রুট করলে কত হয়? 100 রুট করলে হয় 10, মানে কাকে দুবার গুণ করে 100 হয়? 10কে। তাহলে এবির মান কত হয়ে গেল? 10 একক।
তার মানে আমাদের দূরত্ব কত বেরিয়ে গেল, এটার দূরত্ব হয়ে গেল 10 একক। 10 একক। তাহলে আমাদের এই চ্যাপ্টারের মেন উদ্দেশ্য হচ্ছে এই রকম দুটো বিন্দু দিয়ে দেবে, দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করতে হবে। এবারে এই বিন্দুগুলো দেখো একদম পুরো এক্স অক্ষের ওপরে দিয়েছে, ওয়াই অক্ষের ওপরেই দিয়েছে, তো এটা তো বের করা সোজা। তার জন্য জাস্ট আমরা যে ফর্মুলাটা শিখলাম পিথাগোরাসের উপপাদ্যে, শুধু ওটা লাগালেই হবে। কিন্তু বিন্দুগুলো যদি ওইখানে না দিয়ে বিন্দুগুলো এরকম মাঝখানে থাকতো, এইখানে এইখানে, তখন তো আমাদের এই পিথাগোরাসের উপপাদ্য লাগানোটা শক্ত হয়ে যেত। তো তার জন্য একটা ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাটা প্রথমে প্রমাণ করে দেখাবো কী করে ফর্মুলাটা আসছে। সেই ফর্মুলাটা প্রমাণ করার পরে তোমরা অঙ্কটা ওই ফর্মুলা দিয়ে যদি করো তাহলে দেখবে অঙ্কগুলো একদম সহজ হয়ে যাচ্ছে। আর এই চ্যাপ্টারটা খুবই সহজ চ্যাপ্টার, এইখান থেকে কারোর প্রশ্ন বাদ যাওয়ার কথা নয়। আমি খুব সুন্দরভাবে বোঝাবার চেষ্টা করছি, তোমরা ভালো করে বুঝে নাও, দেখবে এখান থেকে কোনো নম্বর বাদ যাবে না, সব পাবে এখান থেকে। চলো প্রথমে আমরা দুটো বিন্দু যদি আলাদা জায়গায় থাকে তাহলে তার ফর্মুলাটা প্রথমে প্রতিষ্ঠা করি। দেখো এবারে আমরা ওই ফর্মুলাটা প্রতিষ্ঠা করছি। প্রথমে আমরা এইটা এঁকে নিয়েছি, এঁকে নেওয়ার পরে দুটো বিন্দু নিয়েছি, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু। আগের বারে যেমন লাইনের ওপর নিয়েছিলাম এরকম নিয়ে নিই, যেখানে সেখানে বিন্দুগুলো নিয়েছি। তো এই বিন্দুটার নাম দিচ্ছি এ, আর এই এর বিন্দুটার নাম দিচ্ছি বি। ঠিক আছে, এবারে এই বিন্দুতে একটা নির্দিষ্ট কোনো স্থানাঙ্ক থাকবে, মানে স্থানাঙ্ক মানে যেমন 2,3 লিখেছিলাম, তো ওই ধরনের এটার তো স্থানাঙ্ক কত জানি না, গুনে গুনে বার করতেই পারি মনে মনে, কিন্তু ওইভাবে না ধরে আমরা যেহেতু জেনারেল ফর্মুলাটা বার করতে চাইছি তাই জন্য এখানে আমরা লিখছি x1 y1। তাহলে এই বিন্দুটা হলো x1 y1। এর মানে কি? এর মানে হচ্ছে আমরা যদি এখান থেকে লম্বটা নিই, লম্ব মানে একটা সোজা লম্বা লাইন, চলো লম্বা টেনে দিই, লম্বা টানলাম। তো তাহলে আমরা বলতে পারি এইখান থেকে এত অবধি কতটা, x1, কারণ প্রথমটা হচ্ছে x অক্ষ বরাবর যায়, তো এইটা হলো x1, এইখান থেকে এত অবধি হলো x1। আর এই কতটা উঠেছে, এখান থেকে এখানে অবধি উঠেছে, তো এটা হচ্ছে y1, তাহলে এটা হলো y1, তাহলে এটা x1, এটা y1। একই রকমভাবে এই বি বিন্দু যেটা রয়েছে, এই বি বিন্দু স্থানাঙ্কটা ধরি x2 y2। ঠিক আছে, একই রকমভাবে এটা ধরলাম। তো এইবারেও এই লাইনটা থেকে আমরা একটা মানে এই বিন্দুটা থেকে একটা লম্ব টেনে দিই, চল লম্ব টেনে দিই, লম্ব টেনে দিলাম। তো এইবারে দেখো x2টা কোনটা হবে, x2 কিন্তু সবসময় মূল বিন্দু থেকে যাবে, তাহলে এইখান থেকে এত অবধি হচ্ছে x2। তাহলে আমরা যদি এইখানে লিখি এইখান থেকে x2টা কতটা, এইখান অবধি হচ্ছে x2, তাহলে একদম এইখান থেকে এইখান অবধি হচ্ছে x2। ওকে, আর কতটা উঠেছে, এখান থেকে এত অবধি উঠেছে, তাহলে এটা হয়ে গেল y2। আশা করি বুঝতে পেরেছো। এবার আমাদের বার করতে হবে কোনটা, আমাদের বার করতে হবে এই এ বির দূরত্বটা কত, মানে এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে কতটা দূরত্ব রয়েছে, তার মানে আমাদের এইটা বার করতে হবে, এই এ বি দূরত্বটা। ঠিক আছে, এবার আমরা কি করছি, এই যে নিচে যে লাইনটা রয়েছে এর সমান্তরাল একটা লাইন এখানে কেটে দিচ্ছি। চলো এই সমান্তরাল লাইন একটা এখানে কেটে দিই, হলো। তাহলে দেখো এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেল। আর এইগুলো তো লম্ব টেনেছি, তার মানে এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। এইটাও লম্ব টেনেছি, এটাও কত ডিগ্রি, 90 ডিগ্রি। এগুলো সব 90 ডিগ্রি। আর এই লম্বগুলো যেখানে ছেদ করেছে, ধরো এখানে ছেদ করেছে, এটাকে এম নাম দিচ্ছে, আর এইখানে লম্বটা ছেদ করেছে, এখানে আমরা এন নাম দিচ্ছি। এটা এটা এন, এটা এম। আর এই জায়গাটা করে, এই যে যেটা জুড়লাম, এই জায়গাটা করে একটা নাম দিচ্ছি ধরো পি। এই বিন্দুটা হচ্ছে পি বিন্দু। আশা করি সমস্ত নামগুলো বুঝতে পেরেছো। এইবারে আমরা এখানেও কিন্তু ওই পিথাগোরাসের উপপাদ্য লাগবে। তো এখানে সমকোণী ত্রিভুজ কোনটা, দেখো এইটা যদি 90 ডিগ্রি হয় আর এইটা যদি সমান্তরাল হয়, তাহলে আমরা বলতে পারি এই কোণ আর এই কোণ সমান, কারণ এটা অনুরূপ কোণ। অনুরূপ কোণ তোমরা জানো যে এরকম দুটো যদি সমান্তরাল লাইন টানে, তারপর যদি এখানে একটা ছেদক থাকে, তাহলে এই দিকের কোণ আর এদিকের কোণ এটা কী হয়, অনুরূপ কোণ। তো একই রকমভাবে দেবো, এটা আর এটা কি সমান্তরাল, এই কোণটা আর এই কোণটা কী কোণ, অনুরূপ কোণ, তাহলে এই কোণটা 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি হওয়া মানে এই যে ত্রিভুজটার নাম কি, এ বি পি। এবিপি, এই যে ত্রিভুজটা রয়েছে, এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল 90 ডিগ্রি হয়েছে বলে। এইবারে আমাদের এই মাপগুলো দরকার। চলো এই মাপগুলো কী করে হচ্ছে একটু আস্তে আস্তে বলি। দেখো এইখান থেকে এইখান অবধি কতটা মাপ বলো তো, এইখান থেকে এইখান অবধি, দেখো এইখান থেকে এইখান অবধি কতটা, y1। এইখান থেকে এইখান অবধি যদি y1 হয়, তাহলে এইখান থেকে এইখান অবধিও কী হবে, y1। তার মানে আমরা যদি লিখি, চলো একটু লিখে লিখে প্রমাণটা করাই। আমরা এম সমান কি লিখছি, এম সমান লিখছি y1, এই যে এম। আর পিএন, এটা তো পি বিন্দু, এই পিএনটাও তাহলে কত হবে,
পিএনটাও হবে y1। এবার আমার দরকার হচ্ছে এইটা বিপিটা, এটা পি, হ্যাঁ আমার দরকার বিপিটা। তো বিপি মানে কি দেখো, বিপি মানে হচ্ছে এইখানের এই পুরোটা মানে বিএন, বিএন মানে এই পুরোটা, তাহলে বিএন থেকে যদি আমরা এই পিএনটা বাদ দিয়ে দিই, এই পুরোটা থেকে ধরো এই পার্টটা বাদ দিয়ে দিলাম, চাপা দিয়ে দিলাম, তাহলে কে পড়ে আছে বিপিটা, তাহলে পুরোটা থেকে আমরা পিএনটা বাদ দেবো, তাহলে এখানে পিএন বাদ দিচ্ছি। এবারে বিএন মানে কত, বিএন মানে তো এইখান থেকে এখানে অবধি, সেই পুরোটা কত, সেই পুরোটা কিন্তু y2 লেখা ছিল, এই জায়গাটা করে লেখা ছিল, তাই চাপা পড়ে গেছে, আমরা এই জায়গাটা করে আরেকবার লিখে দিই, এইটা হচ্ছে তোমার y2, তা y2টা তাহলে এখানে লিখলাম বিএনের জায়গায়। আর পিএন, পিএন মানে কোনটা, পিএন মানে হচ্ছে ওপরে লিখেছি দেখো y1, তাহলে এখানে y1 লিখলাম, তাহলে আমাদের বিপির মান কী বেরিয়ে গেল, বিপির মান বেরিয়ে গেল y2 মাইনাস y1। ওকে, তাহলে বিপির মান বেরিয়ে গেল y2 মাইনাস y1, এইটা হলো বিপি, এর মান বেরিয়ে গেল y2 মাইনাস y1। এইবারে আমাদের দরকার এই নিচের পার্টটা, চলো একটু দাগ কেটে দিই, এই পার্টটা কত, এই মানটা কত বের করব। তা এই মানটা আবার কার সঙ্গে সমান দেখো, এই মানটার সঙ্গে সমান একই রকম, তা এইটা যদি সমান হয় তাহলে আমরা বের করব এমএনটা কত হচ্ছে। প্রথমে আগে এমএনটা বার করি, আর এমএনটার সঙ্গে এপি সমান সেটা পরে লিখে দেবো এমএন। এমএন কত দেখো, এমএন বার করতে গেলে প্রথমে এইখান থেকে এইখান অবধি কত হচ্ছে দেখো, ও থেকে এন, ও থেকে এন তো এখান থেকে এখান অবধি, তার মানে x2, তার মানে এমএন যদি বার করতে হয় তাহলে আমাদের ওএন বার করতে হয় প্রথমে, তার মানে আগে ওএন লিখলাম। সেই ওএন থেকে যদি আমরা এই পার্টটা বাদ দিয়ে দিই, মানে কোন পার্টটা দেখো ওএম, ওএম পার্টটা মানে এই যেখানটা হাত দিয়ে চাপা দিয়েছি সেটা যদি বাদ দিয়ে দিই, তাহলেই তো আমাদের এই কালো পার্টটা পড়ে রইল, তার মানে আমাদের কী বিয়োগ করতে হবে, ও এম বাদ দিতে হবে, তাহলে ওএন থেকে ও এম বাদ দিতে হবে। এবারে ওএন, ওএনের মান কত, ও এন এর মান হচ্ছে x2, তাহলে এখানে x2 লিখলাম, মাইনাস ওএম, ওএম এর মান কত, ও এম এর মান দেখো x1 লেখা ছিল, তাহলে এখানে x1 লিখলাম, তার মানে আমাদের এমএন এর মান বেরিয়ে গেল কি x2 মাইনাস x1, তার মানে এইখান থেকে এই কালো পার্টটার মান হয়ে গেল x2 মাইনাস x1। এইবারে আমি কি শিখলাম, এমএনও যা আর এপিও তাই, কারণ এটাও যতটা এটাও ততটা, তাহলে এপির মান কত হয়ে গেল, এপির মান হয়ে গেল ওই একই x2 মাইনাস x1। আশা করি বুঝতে পেরেছ। এইবারে আমরা এই ত্রিভুজটা নিয়ে ভাববো, কোন ত্রিভুজটা, এই ত্রিভুজটা একটু আমি আগে হাইলাইট করে দিই। দেখো আমরা কি করেছি, এই যে ত্রিভুজটা ছিল যেটা এই সবুজ কালিতে করার চেষ্টা করেছি এ বিপি, এই ত্রিভুজটার আমার এবিটা বার করতে হবে, যার আমরা এপি পেয়ে গেছি আর বিপিটাও পেয়ে গেছি, এই যে এপিটা হচ্ছে এখানে, বিপিটা হচ্ছে এখানে, তো ওই ছবিটাকে আরেকবার এখানে এঁকেছি যাতে তোমাদের ওখানটা বড্ড এলোমেলো হয়ে গেছে, এখানে বুঝতে সুবিধা হয়। তো আমরা এখানে ত্রিভুজটা এঁকে নিয়েছি এ বিপি, যেখানে এপিটা কত, এপিটা হচ্ছে তোমার x2 মাইনাস x1 এবং পিপিটা হচ্ছে y2 মাইনাস y1। তো এবারে আমরা এটা সেই পিথাগোরাসের উপপাদ্যের মতো দেখতে এসে গেল, এটা সমকোণী ত্রিভুজ, কারণ এখানে আমাদের এটা 90 ডিগ্রি বলা ছিল। তো সমকোণী ত্রিভুজ যদি হয় আমরা জানি সমকোণের যে বিপরীতের বাহুটা মানে যেটা সবচেয়ে বড় বাহু সেটা হচ্ছে অতিভুজ, আর অতিভুজের স্কোয়ার মানে হচ্ছে এবি স্কোয়ার সমান কী হবে, লম্বকোণটা যে দাঁড়িয়ে আছে তার মানে বিপি তার স্কোয়ার প্লাস হচ্ছে এপি, এপি স্কোয়ার, ঠিক আছে। এবারে এবি স্কোয়ার সমান কী হলো, বিপি, বিপির মান কোনটা, বিপির মান হচ্ছে x2 y2 মাইনাস y1, তাহলে y2 মাইনাস y1 তার আবার স্কোয়ার আছে, এপি, এপির মান কত x2 মাইনাস x1। ওকে, এইবারে আমরা এই স্কোয়ারটা যদি তুলতে চাই তাহলে উভয় দিকে কী করতে হবে, বর্গমূল করতে হবে, তাহলে দেখি উভয় দিকে বর্গমূল করে পাই, উভয় দিকে বর্গমূল করে পাই, তো উভয় থেকে বর্গমূল করো, তো বর্গমূল করলে কী হবে দেখো, এবি সমান এদিকে বর্গমূল করলে রুটটা উঠে গেল, তা রুট ওভার y2 মাইনাস y1 তার স্কোয়ার, মাঝখানে প্লাস হবে x2 মাইনাস x1 তার স্কোয়ার। এবারে বইয়েতে উত্তরটা কী আছে, মানে বইয়েতে ফর্মুলাটা আছে আগে এক্সটা লিখেছে তারপরে ওয়াই পার্ট লিখেছে, মাঝখানে যোগ রয়েছে, আর যোগ তো বিনিময় নিয়ম মেনে চলে জানো, তো যদি বিনিময় নিয়ম কী জানো না সেটা ছোট্ট করে জাস্ট বলে দিই। বিনিময় নিয়ম মানে হচ্ছে ধরো 2 প্লাস 4 লিখেছি, তো 2 প্লাস 4 লিখলে কত হয় 6 হয়, একই রকমভাবে যদি 4 প্লাস 2 লিখি মানে আগে পরে করে দিই সেটা তো 6 হয়, তার মানে যোগের ক্ষেত্রে আগে পরে করলে কোনো চেঞ্জ হয় না। তো তাই জন্য এইটাকে যদি এখানে লিখি আর এইটাকে যদি এখানে লিখি তাহলে কোনো চেঞ্জ হবে না। তো তাহলে আমরা লিখতে পারি এবি সমান রুট ওভার
x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার। এটাই হয়ে গেল আমাদের ফর্মুলাটা। আশা করি ফর্মুলাটা কী করে এলো বুঝতে পেরেছ। তো এই ফর্মুলাটা দিয়েই আমাদের অঙ্কগুলো করতে হবে। তো আমরা এবারে অঙ্ক করবো আস্তে আস্তে। এবারে আমরা একটা অঙ্ক দিয়ে এই ফর্মুলাটার ইউজ করে দেখাবো। প্রথমে আমরা কোষে দেখি 4-এর 2-এর দাগের একটা অঙ্ক তুলেছি, 2-এর দাগের 1-এর অঙ্কটা করব। তো এই অঙ্কটা তোমাদের একটু বুঝে বুঝে করাই। দেখো আমাদের বলেছে 5, 7 আর 8, 3 বিন্দু দুটির মধ্যে দূরত্ব বের করতে বলেছে। তো এর জন্য কিন্তু ছবি আঁকার দরকার নেই যে তুমি এখানে আঁকবে x অক্ষ y অক্ষ, তারপর 5 যাবে 7 উঠবে, এইভাবে যে বিন্দুগুলো বার করতে হবে তার কোনো মানে নেই। শুধু আমাদের এই যে ফর্মুলাটা প্রমাণ করেছি সেই ফর্মুলাটা দিয়েই অঙ্কটা হয়ে যাবে। তো কীভাবে করবো দেখো। বিন্দু দুটোর মধ্যে যে দূরত্ব বলেছে সেই দূরত্ব অনুযায়ী আমরা কী পাচ্ছি x2 মাইনাস x1। এবার তুমি কাকে x1 x2 ধরবে সেটা তো তুমি বুঝতে পারছো না। দেখো তোমার যদি মনে হয় প্রথমে এটা কি আছে x1, মানে প্রথমে আছে বলে x1, আর এটা হয়ে যাবে y1, আর এটা x2, এটা y2, ঠিক আছে। তো তুমি চাইলে এটাকে x2 y2ও ধরতে পারো, এটাকে x1 y1ও ধরতে পারো, কারণ এটা আগে পরের কোনো ব্যাপার নেই। যদি এর ভেতর স্কোয়ার থাকে তো স্কোয়ার থাকলে কি হয়, মাইনাস থাকলেও স্কোয়ার করলে প্লাসই হয়ে যায়, সুতরাং আগে পরের কোনো ব্যাপার নেই। তো আমি দুরকমভাবেই অঙ্কটা করে তোমাদের দেখাচ্ছি। প্রথমে আমরা এই প্রথম বিন্দুটাকেই x1 y1 ধরলাম, আর এইটাকে আমরা x2 y2 ধরলাম। তো এবারে আমাদের এই ফর্মুলা অনুযায়ী যদি বসাই তো কী বসাচ্ছি দেখো। প্রথমে কি লিখেছি x2 মাইনাস x1, x2 কোনটা 8, তাহলে এখানে লিখলাম 8, এই যে x2 মানে 8 মাইনাস x1 মানে কত 5, তাহলে 8 মাইনাস 5 তার স্কোয়ার। তাহলে এই পার্টটা হলো, মাঝখানে কি আছে প্লাস, প্লাস দিলাম। তারপরে আছে y2 মাইনাস y1, তো y2 কোনটা দেখো, y2 মানে হচ্ছে 3, তাহলে আমরা এখানে 3 লিখলাম। মাঝখানে কী হয় মাইনাস হয়, মাইনাস দিলাম। তারপরে y1 কত আছে 7, তাহলে আমরা এখানে 7 লিখলাম। তারপরে আমরা আবার বাইরে যে স্কোয়ারটা ছিল স্কোয়ারটা দিলাম। ব্যাস আমাদের অঙ্ক করানো শেষ, এই ফর্মুলা লেখা। এবারে এটা বিয়োগ করলেই, ক্যালকুলেশন করলেই মিলে যাবে। তো প্রথমে 8 থেকে 5 বিয়োগ করো। তো 8 থেকে 5 বিয়োগ করলে কত হবে, 8 থেকে 5 বিয়োগ করলে হবে 3, তাহলে এটা হয়ে গেলো 3-এর স্কোয়ার। এবারে 3 থেকে 7 বিয়োগ, 3 থেকে 7 বিয়োগ করলে কী হয়, 3 থেকে 7 বিয়োগ করলে 4 হয়। তো 4 হয়, কিন্তু 7-এর চিহ্ন কী দেখো, 7-এর আগে আছে মাইনাস, তার বড়োর যা চিহ্ন হবে সেটাই এখানে বসবে। তাহলে 3 থেকে 7 বিয়োগ করলে 4 হলো, আর যার চিহ্ন বড় সেটা বসলো, আর মাঝখানে মাথায় যে স্কোয়ারটা আছে স্কোয়ারটা বসিয়ে দিলাম। 3 স্কোয়ার কত, 3 স্কোয়ার করলে হয় 9, আর মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যায়। তোমাকে একটু বোঝাবার জন্য করে দিচ্ছি দেখো, -4 তার স্কোয়ার দেওয়া আছে, তার মানে কি -4 ইন্টু -4। এবারে মাইনাসে মাইনাসে কী হয়ে যায়, গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হয়, আর 4 4 গুণ করলে কত হয় 16। তার মানে আমরা দেখতে পাচ্ছি মাইনাসের স্কোয়ার করলে প্লাস চলে আসে, তাহলে মাইনাসের স্কোয়ার থাকলে কোনো অসুবিধা নেই, তাহলে প্লাস হয়ে গেল। আর 4 স্কোয়ার করলে কত হয় 16 হয়, বুঝে গেছে। এইবারে যদি আমরা এই দুটো যোগ করি তাহলে কত হবে 25, আর 25-এর তো বর্গমূল করা যায়, 25 মানে 2 বার 5, তার মানে 25-এর বর্গমূল করলে হবে 5। আর এইখানে অবশ্যই একক কথাটা লিখতে হবে, কারণ এটা তো দৈর্ঘ্য, দৈর্ঘ্যর তো কোনো একটা একক আছে, সেমি হতে পারে, মিটার হতে পারে, ইঞ্চি হতে পারে। এবারে কী একক আমরা জানি না, তাই জন্য আমরা এখানে একক বলে লিখে দেবো। এই এককটা না লিখলে কিন্তু হাফ নম্বর কেটে যাবে, তাই জন্য এককটা অবশ্যই দেবে। তো এইভাবে অঙ্কটা আমাদের করতে হবে, এই ফর্মুলাটা ইউজ করে করে করতে হবে। এবার এই অঙ্কটাকেই আমি আরেকবার করব। এবারে আমরা এটাকে x2 ধরবো, এটাকে y2 ধরবো, এটাকে x1 ধরবো, এটাকে y1 ধরবো, যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে। দেখো আমরা সেই মতো ধরে নিয়েছি, এবারে আমরা ফর্মুলাটা ইউজ করব। প্রথমে কী লেখা আছে x2 মাইনাস x1, তো এখানে x2 কাকে ধরেছি 5কে, তাহলে এখানে 5 লিখলাম। আর x2 মাইনাস x1, তো x1 কাকে ধরেছি 8কে, দেখো x1 সমান 8, তাহলে এখানে 8 লিখলাম। তারপরে স্কোয়ার দিয়ে দিই, মাঝখানে প্লাস, এখানে আছে y2 মানে কত দেখো 7, মাঝখানে মাইনাস, আর এখানে y1 কত ধরেছি 3, স্কোয়ার দিলাম, মানে আগে পরে করে নিয়েছি। তো একই রকমভাবে 5 থেকে 8 বিয়োগ, 5 থেকে 8 বিয়োগ করলে কত হয়, 5 থেকে 8 বিয়োগ করলে 3 হয়, কিন্তু কার চিহ্ন বড় দেখো 8-এর চিহ্ন বড়, তাহলে এখানে হয়ে যাবে -3, তার মাথায় স্কোয়ার। আর এখানে 7 থেকে 3 বিয়োগ করলে 4 হয়, এটা তো প্লাসই হবে কারণ 7-এর চিহ্ন বড়। ব্যাস একটু আগে শেখালাম যে মাইনাসের স্কোয়ার করলে সেটা প্লাসই হয়ে যায়, তাহলে 3 স্কোয়ার করলে কত হয়ে যাবে 9, আর 4 স্কোয়ার করলে কত হয়ে যাবে 16, তো দুটো যোগ করলে কত হয়ে যাবে 25, আর 25 মানেই হয়ে গেল 5, একক লিখতেই হবে। তো
তো এইরকম। তো তুমি যাকে খুশি x1 y1 ধরতে পারো, আর যাকে খুশি x2 y2 ধরতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে আমরা একের দাগের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো করি। প্রথম যে অঙ্কটা বলেছে মূল বিন্দু থেকে নিচের যে বিন্দুগুলো আছে তার দূরত্ব নির্ণয় করতে হবে। তো আমাদের বিন্দু দিয়েছে 7, -24। এই 7, এটা একের অঙ্ক, 1 7, -24 এবং মূল বিন্দু থেকে তার দূরত্ব নির্ণয়। তো মূল বিন্দু স্থানাঙ্ক কী হয়? মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0, 0। তোমরা এটা ক্লাস 8-এ ভালো করেই বুঝেছো, মূল বিন্দু স্থানাঙ্ক হয় 0, 0। তাহলে আমরা কী লিখব? 7, -24 ও মূল বিন্দু মানে হচ্ছে 0, 0 বিন্দুর দুটির মধ্যে দূরত্ব। ব্যাস, আমরা ফর্মুলা ফেলি। ফর্মুলা কি? ফর্মুলাতে প্রথম তোমরা চাইলে কোনটা x1 কোনটা x2 লিখে নিতে পারো, যেমন আমি তোমাদের সামনে লিখে দিচ্ছি। ধরো প্রথমটাকে আমরা কি বলেছি? x1, এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা x2, এটা y2। এরকম যদি পেন্সিলে লিখে নাও তো কোনো অসুবিধা হবে না। এবার আমরা ফর্মুলা অনুযায়ী লিখি। প্রথমে কী ছিল? প্রথমে যদি ফর্মুলাটা তুমি চাও লিখেও নিতে পারো, আমরা ফর্মুলাটা লিখে নিচ্ছি, তাহলে কোনো অসুবিধাই হবে না। ঠিক আছে, ফর্মুলাটা লিখে দিলাম। এইবারে আমরা ক্যালকুলেশন করছি। তো ক্যালকুলেশন কেমন করে করবো? তাহলে x2 মানে কত? 0। তাহলে 0 মাইনাস x1 কত? 7। ওকে, তার স্কোয়ার, মাঝখানে প্লাস দিয়ে y2 মানে কত? 0 মাইনাস, এবারে দেখো y1 মানে তো -24, তাহলে এখানে আরেকটা মাইনাস দিয়ে 24 হবে। এই মাইনাসটা হচ্ছে ফর্মুলার মাইনাস, আর এই মাইনাসটা হচ্ছে এই 24-এর আগে মাইনাসের জন্য, দুটো মাইনাস এলো। ঠিক আছে, এবারে আমরা কি করছি? 0 থেকে -7কে বিয়োগ করলে কি হয়? -7ই হয়। তো -7-এর স্কোয়ার প্লাস এটা কি হয়? মাইনাস প্লাস হয়ে যায়, আর 0-র সঙ্গে মানে এরকম 0 + 24 তার স্কোয়ার। এবারে -7 স্কোয়ার করলে কত হয়? 49। বলেছি স্কোয়ার করলে মাইনাসটা থাকে না, তাহলে 7 7 49। আর এখানে 0-র সঙ্গে 24 যোগ করলে 24ই থাকবে, 24-এর স্কোয়ার। তাহলে এখানে হলো 49 আর এই 24-এর স্কোয়ার। এবার 24-এর স্কোয়ার করতে গেলে 24 তোমাকে গুণ করতে হবে। 24 গুণ করলে দেখবে আসবে 576। তাহলে এখানে আমরা প্লাস দিয়ে 576 করে দেবো। তারপরে এই দুটো যোগ করতে হবে, এই দুটো যোগ করো। তো কত হচ্ছে? যোগ করলে আসছে এটা 5, আর তাহলে 1, এটা আসবে 2, 6। তো যোগ করলে আসছে 625। এবার 625 কার স্কোয়ার হয় সেটা জানলেই হবে। 625 হচ্ছে 25-এর স্কোয়ার হয়। এবারে এটা অনেকেই নাও জানতে পারো, যারা জানো না তাদের জন্য একটু ভেঙে করাচ্ছি। 625কে প্রথমে ভাঙবে, 5 যাবে, 125 আসবে। আবার 5 দিয়ে ভাগ করবে, 25 আসবে। আবার 5 দিয়ে ভাগ করবে, 5 আসবে। কতগুলো 5 এলো দেখো? 1, 2, 3, 4। তাহলে আমরা রুটের ভেতরে 4টে 5 পরপর করে লিখে দেবো। এবারে জানো দুটো 5-এর জন্য রুটের বাইরে একটা করে 5 বেরোয়। তাহলে দেখো এখানে দুটো 5, তার জন্য একটা 5 লিখলাম। রুট কিন্তু আর দেবে না, দুটো 5-এর জন্য একটা 5 যখন লিখছো তখন কিন্তু আর রুট হবে না। আবার দুটো 5-এর জন্য, এই দুটো 5-এর জন্য আরেকটা 5। তাহলে 5 5 গুণ করলে কত হলো? 25। যারা জানো একবারে তারা 625-এর সমান 25 করে দেবে, এই মাঝখানে দুটো লাইন না করলেও হবে। আর যারা জানো না তারা আমি ভেঙে করবে, তাহলে ভুল হবে না। আর আমি পাশে কী বলেছি? একক অবশ্যই লিখবে, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 25 একক। বুঝতে পেরেছো? এবারে 2-এর অঙ্কটা করব। 2-এর অঙ্কটার ক্ষেত্রে বলেছে 3, -4 এবং মূল বিন্দু, তাহলে মূল বিন্দু মানে 0, 0, এর মধ্যে দূরত্ব বের করতে হবে। তো আমরা সেই একই রকম ফর্মুলা ফেলে করতে পারি, কিন্তু আমি ফর্মুলাটা ফেলে করব, কিন্তু ওই x1 y1টা নিয়ে অত আর ভাববো না, এইভাবে একটু করা শেখাচ্ছি। এইটা যদি শিখে যাও তাহলে তো মানে এই অঙ্কগুলো তোমরা চুটকিতেই করে ফেলতে পারবে, এত সোজাভাবে, মানে ভুল হওয়ার চান্স খুবই কম। তো কী ব্যাপারটা দেখো, রুট লিখবে, রুট লিখে শুধু প্রথমের সঙ্গে প্রথমটা বিয়োগ করবে, এইভাবে মনে রাখো। ফর্মুলার কথা এখন একটুখানি ভুলে যাও, মানে কী ছিল, x1 আগে ছিল, x2 আগে ছিল, নাকি y1 আগে ছিল, y2 আগে ছিল, এইভাবে তুমি যদি মনে রাখতে যাও অসুবিধাই হতে পারে। আমার প্রমাণ করার দরকার ছিল, তাই সবাইকার জন্য আমি প্রমাণটা করে দিয়েছি। এবারে অঙ্কটা আরও সহজভাবে বলার জন্য তোমাদের বোঝাচ্ছি, দেখো কী করে করবে এই ধরনের অঙ্কগুলো। আমরা এই পরের অঙ্কগুলো সব এইভাবেই করাবো। প্রথমে কি করছি, এই রকম অঙ্ক যদি দেয় তাহলে ফর্মুলার কথা আর ভাববো না, কী ভাববো? প্রথমে রুট দেবো, প্রথম থেকে প্রথমটা বিয়োগ করবো। এদিকে প্রথম কত হচ্ছে 3, এদিকে প্রথম কত হচ্ছে 0, 3 থেকে 0 বিয়োগ করবে। ঠিক আছে, তার মাথায় স্কোয়ার দেবে, মাঝখানে সব সময় প্লাস হবে, এইটা সব সময় প্লাস। তারপরে আবার কি দ্বিতীয় থেকে দ্বিতীয় বিয়োগ,
তাহলে প্রথম থেকে প্রথম বিয়োগ করে স্কোয়ার করলাম, এবার দ্বিতীয় থেকে দ্বিতীয় বিয়োগ, দ্বিতীয় কত আছে -4 দিলাম, মাঝখানে আর একটা মাইনাস দেবো কারণ বিয়োগ, আর লাস্টে 0 আছে 0 দিলাম, তার স্কোয়ার। বুঝতে পেরেছ? এইবারে আমরা জাস্ট ক্যালকুলেশন করবো, 3 থেকে 0 বিয়োগ করলে 3ই হয়, তাহলে আমি এখানে কী করলাম 3 স্কোয়ার। -4 থেকে 0 বিয়োগ করলে কী হয়, -4ই হয়, তাহলে -4 স্কোয়ার। এবার 3 স্কোয়ার করলে কত হয়, 3 স্কোয়ার করলে 9, আর 4 স্কোয়ার আগেই শিখেছি মাইনাস স্কোয়ার করলে প্লাসই হয়ে যায়, তাহলে এটা হয়ে গেল 4 স্কোয়ার করলে 16, তাহলে এটা √25, আর 25 মানেই তো 5 জানো, 2 বার 5 আসে, তাহলে 5 একক। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 5 একক। কত সহজে হয়ে গেল। তাহলে কী নিয়ম, প্রথমের সঙ্গে প্রথম বিয়োগ তার স্কোয়ার প্লাস দ্বিতীয়র সঙ্গে দ্বিতীয় বিয়োগ তার স্কোয়ার, এইভাবেই এবারে করবো সব অঙ্কগুলো। আচ্ছা, এবারে আমরা 3-এর অঙ্কটা করব। তার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হও আর এই আমার করানো অঙ্কগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো তোমরা সহজেই খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক করতেও ভুলবে না, কিছু কমেন্ট করলে কমেন্টও করতে পারো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পারো। চলো এবারে আমরা এই 3-এর অঙ্কটা করে নিই। 3-এর অঙ্কটা করে আমাদের এই পার্টটা আজকে শেষ করব, এর পরের পার্টে পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। চলো প্রথমে এই দূরত্বটা বের করব। তাহলে কী করে করবো, লিখে নিয়েছি এটা, এই বিন্দুটা দিয়েছে, এই বিন্দুটা দেখে অনেকেই ভয় পেতে পারো। a + b এটা একটা পার্ট, এটাকে ভুজ বলে, সামনেরটাকে ভুজ, আর এটা হচ্ছে কোটি। তো এইটা আর এইটা এবং 0 0 এর মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলেছে। তো দূরত্ব নির্ণয় করা মানে সেই একই নিয়ম, এটা রুট দেবো, প্রথমের সঙ্গে প্রথম বিয়োগ। তো প্রথমে কোনটা আছে, এখানে পর্যন্ত প্রথমটাই পুরোটা, তাহলে লিখবো a + b - 0, তাহলে প্রথমের সঙ্গে প্রথম বিয়োগ হলো তার স্কোয়ার, প্লাস এবার দ্বিতীয়র সঙ্গে দ্বিতীয় বিয়োগ, তার মানে হবে a - b - 0 তার স্কোয়ার। বুঝতে পেরেছ? এবারে কী করছি, 0 কাউকে বিয়োগ করলে কী হয় সেটাই হয়, মানে a + b হবে, a + b তার স্কোয়ার। এখানে 0 বিয়োগ করছি, তাহলে এখানে সেই একই হবে, a - b তার স্কোয়ার। তো এটার একটা ডাইরেক্ট ফর্মুলা আছে, ডাইরেক্ট ফর্মুলাটা কী হয়, তো কেউ চাইলে ডাইরেক্ট ফর্মুলা হিসেবে উত্তরটা নিচে করতে পারো, মানে এইখানে সমান দিয়ে লিখে দেবে আর কি তুমি উত্তরটা। সেই উত্তরটা হচ্ছে √2a² + b²। তো এটা হচ্ছে ডাইরেক্ট ফর্মুলা করলে এটাই উত্তর হবে, কিন্তু আমি একটু সবাইকার কথা ভেবে, ফর্মুলা তো অনেকের মনে থাকে না, তো সেই জন্য আমি ভেঙে ভেঙে একটু করে দেখাচ্ছি, দেখো। তো প্রথমে এটা হোল স্কোয়ারের ফর্মুলা ফেলবো, তাহলে কী হবে a² + 2ab + b²। এই ফর্মুলাটা সবাইকার মনে থাকে, কারণ বীজগণিতের প্রথম ফর্মুলা মানে এটাই তোমরা মুখস্থ করো, a² + 2ab + b², এইভাবে তোমরা পড়ো, তো আশা করি এটা জানো। প্লাস এবারে মাইনাসের ফর্মুলা, তাহলে এখানে কী হবে a² - 2ab + b²। এবারে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে 2abটা প্লাসে আছে, এখানে 2abটা মাইনাসে আছে, তাই 2ab কী হবে, কেটে যাবে, তাই 2ab কেটে দিলাম। তাহলে a² কবার আসছে, এখানে দেখো a² দুবার আছে, তাহলে হবে 2a²। এখানে b²ও কবার আছে, দুবার, দুটোই প্লাসে আছে, তাহলে কী হবে +2b²। এবারে যদি আমরা 2টা কমন নিয়ে নিই, তাহলে কত হয়ে যাবে a² + b²। দেখো এই উত্তরটাই আসছে। তো কেউ চাইলে এটা ডাইরেক্ট ফর্মুলা দিয়ে লিখতেই পারো, আর যদি ভেঙে করে দাও তো সবচেয়ে ভালো হয়। তাহলে এটা কত হয়ে যাবে, এত একক। তাহলে এটা হলো উত্তর আমাদের, ঠিক আছে। চলো সবাইকে অনেক অনেক ধন্যবাদ।